अंतरिक्ष में चंद्रयान-3 की सफलता के करीब 2 हफ्ते बाद देश की राजधानी में G20 के सफल आयोजन ने यह साबित कर दिया कि देश मुड़कर देखने वाला नहीं है, वो आज विश्व को दिशा दिखा रहा है। नया भारत अविश्वास में विश्वास की तलाश का रास्ता बना है। कमजोर को दबाकर नहीं, बल्कि उसे ताकत देकर अपने विश्वगुरु अंदाज का लोहा मनवा रहा है। G20 समिट से भारत ने ग्लोबल पावर का पंच दिखा दिया। G20 में दुनिया भर से आए राष्ट्राध्यक्षों को भारतीय संस्कृति, विरासत, परंपरा और सामर्थ्य का ऐसा अनूठा गठजोड़ देखने को मिला जो उनकी स्मृतियों में अमिट छाप छोड़ गया। साथ ही G20 की सफल मेजबानी से भारत का कद दुनिया में और भी ज्यादा बढ़ गया। शक्तिशाली देशों के मुखिया भारत की खातिरदारी का लुत्फ उठाते दिखे तो G20 के मेहमान भारत के रंग में रंग गए। मिडिल ईस्ट भारत और यूरोप के साथ जुड़ेगा। रेल मार्ग और पोर्ट के जरिए भी कनेक्टिविटी की जाएगी। इस डील से चीन की नींद एक बात को लेकर और उड़ गई है, क्योंकि वो यूएई और सऊदी अरब में दबदबा बढ़ाकर अमेरिका और भारत को कमजोर करने की कोशिश में लगा था। लेकिन अब भारत और अमेरिका की दोस्ती से उसे ऐसा मुमकिन होता नहीं दिख रहा। भारत अपने कूटनीतिक दाव से विदेश नीति के मोर्चे पर एक कदम और आगे बढ़ गया है। अफ्रीकन यूनियन को G20 में शामिल करने के ऐलान के बाद भारत ग्लोबल साउथ के नेता की रेस में चीन से आगे निकल गया है। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ ব্লগসে। বন্ধুরা, আজকের যে বিষয়টা কথা বলতে এসেছি সেই বিষয়টা G20 মিটিংকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, G20 মিটিং যেটা দুদিনের একটা সামিট ছিল, আমাদের দেশের সেই সৌভাগ্য ছিল এবং সেই ক্ষমতা ছিল যেটা আলটিমেটলি আমরা G20-র মতন একটা বিশাল মিটিং, বিশ্বের বেস্ট আর মোস্ট পাওয়ারফুল 20 কান্ট্রিজকে দেশে ডেকে এনে এই সামিটটা করার ক্ষমতা এবং শক্তি, সাহস সব ছিল বলেই আজকে কিন্তু এই জিনিসটা খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। বন্ধুরা, প্রথমেই বলি অসংখ্য অসংখ্য ধন্যবাদ নরেন্দ্র মোদী জিকে, আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার, এবং তার এন্টায়ার টিম অফ দি এক্সটার্নাল মিনিস্ট্রি। স্পেশাল থ্যাঙ্কস ডেফিনেটলি আমাদের ফরেন সেক্রেটারি, ফর্মার ফরেন সেক্রেটারি আর এখন ফরেন মিনিস্টার এস জয়শঙ্কর জি। G20 মিটিংয়ে ভারতবর্ষ সারা বিশ্বের কাছে 3টে মেসেজ নিয়ে এসেছিল এবং 3টে মেসেজের মধ্যে 1 নম্বর হচ্ছে যে পৃথিবীটা একটা ওয়ান সিঙ্গল ফ্যামিলি, বাসুদেব কুটুম্বকম, এবং সেটা আজকের তারিখে প্রত্যেকটা পাওয়ারফুল কান্ট্রিজ লোকেরা সেটা স্বীকার করছে। এন্টায়ার গ্লোবাল কান্ট্রিজ সবাই স্বীকার করছে। সাংঘাতিক ক্ষমতা এই ফিলোসফিটার মধ্যে আছে। দ্বিতীয় যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে এই যে ভারতকে বলা হয় সাউথ এশিয়ার মধ্যে চায়না একদিকে আছে, একটা মোটামুটি এটা সবসময়ের জন্য একটা থ্রেট পোজ করে যাচ্ছে। তা সত্ত্বেও কি করে সাউথ এশিয়াকে আমরা সাউথ এশিয়াতে ভারতকে একটা লিডার হিসেবে দেখতে পারবো, সেই জিনিসটাও কিন্তু খুব পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে এই G20 মিটিংয়ে, যে উইদাউট ভায়োলেন্স, উইদাউট আর্মস আমরা কিন্তু যথেষ্টভাবে প্রমাণ দিয়েছি যে সাউথ এশিয়াতে কিন্তু লিডার বলতে আমরাই আছি। এবং চায়না কিন্তু বুঝতে পেরেছে তার সমস্যাগুলো এবং সে কিন্তু আস্তে আস্তে পিছিয়ে গেছে। কেন পিছিয়েছে সেই জায়গাগুলো আমরা একটু পরে এই ভিডিওতে বলবো। তৃতীয় যে ব্যাপারটা, যেটা আরেকটা সাংঘাতিক ব্যাপার, সেটা হচ্ছে এই যে কংগ্রেস ফ্যামিলি বা কংগ্রেসের যে পরিবারতান্ত্রিক যে ব্যাপারটা, এই যে গান্ধীর নামটাকে ভাঙিয়ে খাইয়ে বেড়ানো, এই যে একটা চালাকির আশ্রয়, সেটাকেও কিন্তু সম্ভবত নরেন্দ্র মোদী ধ্বংস করে দিলেন যেদিনকে এই G20 মিটিংয়ের শেষ দিনকে উনি G20 গ্রুপ অফ 20 যে মোস্ট পাওয়ারফুল কান্ট্রিজের যে হেড, তাদেরকে সকলকে নিয়ে এলো গান্ধীর সমাধিতে, যেখানে আমরা সকলে মিলে দেখলাম যে কি করে G20 মিটিংয়ে যারা নেতারা এসেছিলেন, যে হেড অফ দ্য স্টেটস এসেছিলেন, তাদেরকে সকলকে নিজের মাথা নত করানো, আউট অফ রেসপেক্ট অ্যান্ড আউট অফ হিউমিলিটি বিফোর দি গান্ধীজি অ্যান্ড হিজ প্রিন্সিপালস। সুতরাং গান্ধীটা কিন্তু কংগ্রেসের নয়, মহাত্মা গান্ধী কিন্তু শুধু কংগ্রেসের গান্ধী নয়, উনি আমাদের সকলের। সুতরাং ওই আমাদের পরিবার, আমাদের বাড়ির লোক, এই যে একটা টেকনিক, রাহুল গান্ধী বিগত কিছুদিন আগেও এই চালাকিটা করা শুরু করেছিল, যখন বলল যে আমাদের দেশে শুধু দুটো পাওয়ারের লড়াই হচ্ছে, সেটা কিন্তু কংগ্রেস বনাম বিজেপি নয়, সেটা কিন্তু গান্ধী ভার্সেস গডসে। এই যে ন্যারেটিভটা চালানোর চেষ্টা করছে, এই যে নাম ভারিয়ে খাওয়ার যে চেষ্টাটা করছে, সেটা খুব একটা টিকবে না। এবার চলে আসি আমাদের G20 মিটিংয়ে ভারতের মোস্ট ইম্পর্টেন্ট কোন 3টে জিনিস আছে যেগুলো উল্লেখযোগ্য। 1 নম্বর কথা হচ্ছে যে আমরা সকলেই জানি যে চায়না নিজের পয়সার জোরে BRI বলে একটা প্রজেক্ট চালাচ্ছিল, যেটাকে আমরা BRI ফুল ফর্ম হচ্ছে বেল্ট রোড ইনিশিয়েটিভ। মানে করছে কি, ওরা যে এন্টায়ার চায়না থেকে ইউরোপের শেষ অবধি ওরা একটা চেইন বানাচ্ছে, যে চেনে ওরা করছে কি ইনফ্রাস্ট্রাকচারের চেইন তৈরি করছে, যেখানে ওরা করছে কি যে প্রত্যেকটা জায়গায় দেশে গিয়ে ইনভেস্ট করছে, হেভি ইনভেস্টমেন্টস করছে এবং সেখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে। এবং যদি সেই ইনভেস্টমেন্টগুলোর খরচা সেই দেশগুলো না দিতে পারে ফেরত, তাহলে ওই জায়গাটাকে চায়না কন্ট্রোল করে নিচ্ছে। ঠিক যেভাবে শ্রীলঙ্কাতে হাম্বান টোটাটাকে কন্ট্রোল করলো, ঠিক যেভাবে পাকিস্তানের গাদার পোর্টকে কন্ট্রোল করলো, একই পলিসিতে ওরা এই জিনিসটাকে চালিয়ে যাচ্ছে, জাস্ট টু পোজ আ থ্রেট টু ইন্ডিয়া। অ্যান্ড অফকোর্স ওয়েস্টার্ন কান্ট্রিজে, পশ্চিমের দিকে কী করে চায়নার যে ভার্চাস্ব বা চায়নার যে হেজিমনিক রোল, সেটাকে এস্টাবলিশ করার চেষ্টা করছে।
অন্যদিকে কিন্তু এই একটা ইনিশিয়েটিভকে একদম মানে বলে না যে কঠোরতম উত্তর যদি দেওয়া যায়, সেটা আজকে ভারত দিল এই G20 মিটিংয়ে। ভারত করলো কি, যে আরেকখানা কাউন্টার চ্যানেল তৈরি করলো, যেটার নাম হচ্ছে ইন্ডিয়া মিডল ইস্ট দিয়ে ইউরোপে ডিলিংস করবে। आपको बता दें कि जहां चीन BRI कॉरिडोर के जरिए दुनिया के बाकी देशों को अपनी विस्तारवादी नीति के झांसे में लाना चाहता है, वहीं भारत मिडिल ईस्ट यूरोप इकोनॉमिक कॉरिडोर प्रोजेक्ट का ऐलान कर दुनिया को जोड़ने का प्रयास कर रहा है। चीन BRI और CPEC के जरिए भारत के खिलाफ मुहिम छेड़े हुए है, जबकि मिडिल ईस्ट और यूरोप को जोड़ते हुए दुनिया को एक परिवार बनाने की दिशा में भारत ने बड़ा कदम बढ़ाया है। आपको बता दें कि इस कॉरिडोर के पार्टनर भारत, सऊदी अरब, UAE, फ्रांस, जर्मनी, इटली, अमेरिका, यूरोपीय यूनियन भी हैं। সুতরাং দিস উইল ইনক্রিজ 40 টাইমস অফ দ্য ট্রেড বিটুইন ইন্ডিয়া অ্যান্ড মিডল ইস্ট। আর সেখান থেকে আমরা চলে যাচ্ছি ইউরোপের দিকে। এটা শুধু 40% ট্রেড বাড়াবে না, বরঞ্চ 40% সময়ও কম নেবে, পয়সাও কম লাগবে। এবং এটাকে সাংঘাতিকভাবে ওয়েলকাম করা হয়েছে, যেটা কিন্তু চায়নার এই যে চালাকির যে আশ্রয়টা, যে টাকা দিয়ে গরিব দেশগুলোকে কিনে নেওয়া, এটাকে বলা হয় ডেট ট্র্যাপ ডিপ্লোমেসি। সেটাকে কিন্তু একটা সাংঘাতিক কাউন্টার চলে এসেছে। দ্বিতীয় যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে সারা বিশ্ব একটা সময় বন্ধুরা ভারতকে বলতো যে এই ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধটাকে কিন্তু ভারত এই রাশিয়াকে ফেভার করছে, এবং G20-তে রাশিয়া এবং আমেরিকার সকলেই রিপ্রেজেন্টেটিভরা ছিল, এবং একটা দুশ্চিন্তা ছিল যে সত্যি করে কি এই দুজনকে এক টেবিলে বসানো যেতে পারে। আশ্চর্য ক্ষমতা আমাদের কূটনীতিকবিদদের বা আমাদের ডিপ্লোম্যাটিক টিমের, যেরকম আমি আগে বললাম, তারা কিন্তু এই দুটো অপোনেন্টসকে কিন্তু এক টেবিলে বসাতে পেরেছে। তা বাঘে গরুতে জল কে খাওয়াতে পারে? তাহলে এক ঘাটে বাঘে আর গরুকে জল কে খাওয়াতে পারে? সম্ভবত নরেন্দ্র মোদী পারেন বা তার সরকার পারেন। এবং সব থেকে বড় কথা হচ্ছে এই যে দুটো অপোনেন্টের সঙ্গে কিন্তু এমনভাবে জিনিসটা এগিয়ে নিয়ে গেলেন, যেটা সত্যি সত্যি একটা মানে ইনকরেজিবল ব্যাপার, ভাবা যায় না যে জিনিসটা। তৃতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে ভারতের ক্ষমতাটা এই জায়গায় গেছে যে আফ্রিকান ইউনিয়নকে G20-র মধ্যে ইনক্লুড করেছেন। আর এই আফ্রিকান ইউনিয়নকে G20-তে ইনক্লুড করা মানে হচ্ছে যে গ্লোবাল সাউথ যে কনসেপ্টটা আছে, সেখানে কিন্তু ভারতকে লিডারশিপ রোল দেওয়া হয়ে গেল। पूरी दुनिया में चारों ओर सिर्फ भारत में G20 की चर्चा रही। अमेरिका के राष्ट्रपति जो बाइडेन के भारत आने से शुरू होकर ब्राजील को G20 की अध्यक्षता सौंपने तक जो कुछ हुआ, उसने भारत को दुनिया के मानचित्र पर जो रुतबा दिया, उसके मुरीद महाशक्तियां दिखी। एक ओर जहां G20 की सफलता के कसीदे गढ़े जा रहे हैं, वहीं समिट में भारत की पावरफुल डिप्लोमेसी की वाहवाही हो रही है। नई दिल्ली के साझा बयान में भारत ने यूक्रेन के मामले को 4P के तहत दुनिया के सामने रखा है। 4P का मतलब है प्रॉस्पेरिटी यानी समृद्धि, दूसरे P का मतलब है पीस यानी शांति, और तीसरे P का मतलब है पीपल यानी लोगों को साथ लेकर चलने का, और चौथा है प्लेनेट यानी इसकी रक्षा के लिए सभी लोगों को एकजुट होना पड़ेगा। স্বাভাবিকভাবেই একটা একটা আমি বলতে পারি একটা লিডারশিপের রোল, এবং আগামী দিনে ডেফিনেটলি আরো প্রচুর অপরচুনিটিস ইন্টারন্যাশনালি খুলতে চলেছে আমাদের জন্য। এইবার দেখে নিন একটা মজার ব্যাপার, সেটা হচ্ছে এই যে এই ধরনের উন্নতির যখন হচ্ছে একদিকে, আর চায়না যখন বুঝতে পারছে যে ওদের BRI-টা ফেল হয়ে যাচ্ছে, পাকিস্তান যখন বুঝতে পারছে যে ওরা এই পুরো ব্যাপারটার মধ্যে কোনোভাবেই কোনো স্ট্যান্ড নিতে পারছে না, তখন পাকিস্তানের লোকেদের রিয়াকশনটা কি অ্যাবাউট দিস হিউজ সাকসেস একবার দেখে নিন। बाइडेन, सुनक, मैक्रों समेत कई बड़े नेता भारत की धरती पर न सिर्फ मौजूद रहे, बल्कि भारत की जमकर तारीफ भी की। ये बातें सुनकर पाकिस्तानियों की बेचैनी और बेबसी साफ दिख रही है। हमारी औकात वो नहीं है कि हम ये करें। हमारी ख्वाहिश होती है कि यार बाइडेन, ट्रंप या बराक ओबामा हमें कॉल करें कि मुबारक हो आप प्रेसिडेंट बन गए, मुबारक हो आप प्राइम मिनिस्टर बन गए। हम इंतजार करते हैं, आप उनके कॉल के इंतजार करें। या कॉल नहीं आई, झूठी खबर चलाई गई, वो कॉल आई थी, मुबारकबाद दी, आगे से वो कहता कि नहीं हमने कोई कॉल ही नहीं की। ये हमारी औकात, हम कॉल के लिए तरसे हुए। वो पूरा अमेरिका छोड़ के पहुंच गया हुआ इंडिया की सरजमीन पे। भारत ने विश्वगुरु बनने की ओर कदम बढ़ा दिए हैं, जबकि पाकिस्तान अपनी कंगाली और बदहाली का ढोल बजा रहा है। इसीलिए तो हमें अपने मुल्क में कोई इनवाइट नहीं करता। उन्हें पता है कि आ जाएंगे तो कहीं ना कुछ ये मांग ना ले, और हमारे मुल्क में कोई आना पसंद ही नहीं करता। आप खुद बताएं कि कितने अरसे से पाकिस्तान में कोई इंटरनेशनल इवेंट नहीं हुआ, इंटरनेशनल कोई मीटिंग नहीं हुई, या कोई इस तरह का दौरा नहीं हुआ। भारत लगातार नई नई बुलंदियां छू रहा है और पाकिस्तानियों को एक के बाद एक सदमा लग रहा है। G20 सम्मेलन के जरिए भारत की साख कई गुना बढ़ी है। ऐसे में पाकिस्तानी कभी अफसोस मना रहे हैं तो कभी रोने को मजबूर हैं। उनकी समझ में नहीं आ रहा कि वो भारत का 1% भी कभी कुछ कर पाएंगे या नहीं। पाकिस्तान की सबसे ज्यादा परेशानी ये है कि जिन मुस्लिम देशों को वो भारत के खिलाफ भड़काता था, वो सभी अब भारत के साथ हैं।
पहले हम लोग उनका मुकाबला नहीं कर पा रहे 76 साल से, और अब तो मैं कहती हूँ कि लाइक ये ना हो कि हम दोबारा से जो है वो कोई हमें छीन ले हमारा मुल्क। लाइक मुझे ना रात को नींद नहीं आती लिटरली जब मैं देखती हूँ यार इतनी सारी अचीवमेंट्स एंड व्हाट वी आर डूइंग। एक बहुत बड़ा सवाल जो है वो निशान है जो सिर्फ आप पर मुझ पर नहीं लगता, पूरे जो है पूरी कंट्री पर लगता है, इस पाकिस्तान के हर बशिंदे पर लगता है, हर सियासतदान पर लगता है जिन्होंने इस मुल्क को जो है वो तहस नहस करके रख दिया। पहले वो चांद पर पहुंच गए, उसके बाद जो है वो अब उनका जो है वो सोलर मिशन स्टार्ट हो गया, उसके बाद अब ये जो G20 मीटिंग है, और ये तो धचके पे धचका हमें मिलता जा रहा है। अफसोस की बात है कि पाकिस्तान इसका हिस्सा नहीं है। ये वैसे हमारे लिए बड़ा ही शर्मिंदगी की बात है और दुख की भी बात है। नया वर्ल्ड ऑर्डर जो है उसको एस्टैब्लिश करेगा, वो भारत उसको लीड करेगा। G20 की शानदार मेजबानी और सफल सम्मेलन से भारत ने पूरी दुनिया पर अपनी छाप छोड़ी है। বন্ধুরা আপনারা দেখলেন, এবার আর একটা মজার জিনিস দেখুন যে আমাদের বাংলার পলিটিক্স, আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে মমতার সরকার, এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কতটা গাত্রদাহ হতে পারে যে G20-তে এইরকম সাকসেস দেখে তাদের কাছে কিছু বলার নেই, তাদের কাছে কিচ্ছু বলার নেই। এখন যেটা বলতে পারে ওরা সেটা হচ্ছে এই যে এতগুলো টাকা খরচা হয়ে গেল, এতগুলো টাকা খরচা করে কি এই একটা G20 মিট করার কোনো প্রয়োজন ছিল? কোথায় কোথায় গর্বের বিষয় হবে যে G20 মিটিংয়ে আমরা সারা বিশ্বকে দেখিয়ে দিলাম যে আমরা কতটা ক্ষমতা তো রাখি, এবং আমরা সকলকে ক্ষমতার বহিঃপ্রকাশ করছি না, বরঞ্চ আমি ক্ষমতাটাকে বোঝানোর চেষ্টা করছি যে এটা আমরা পরিবারের একটা ব্যাপার। দ্য এন্টায়ার ওয়ার্ল্ড ইজ ওয়ান ফ্যামিলি। আর তার সঙ্গে এনভায়রনমেন্টাল সেফটি বা গ্রিন সেফটি বা গ্রিন ইকোনমি, বায়োফুয়েলস, গ্লোবাল অ্যালায়েন্স অন বায়োফুয়েলস লাইন দিয়ে প্রচুর ক্লাইমেট ওরিয়েন্টেড অ্যালায়েন্সেস এবং এগ্রিমেন্ট সই হয়েছে, যেটাকে ওরা বলা হচ্ছে যে নিউ দিল্লিজ G20 ডিক্লারেশন। এবং আশ্চর্য ব্যাপার যে এত ডিসক্রিপেন্সিস থাকা সত্ত্বেও ভারতের লিডারশিপের সামনে সকলেই মন্ত্রমুগ্ধের মতন স্বীকার করলেন ভারতের লিডারশিপটা, যার প্রমাণ এই নিউ দিল্লি ডিক্লারেশন যেটা হলেও সেখানে একটা দেশও কিন্তু বিরোধিতা করলো না, সেটা একটা অ্যাবসলিউট মেজরিটিতে দিল্লি ডিক্লারেশন কিন্তু পাস হলো। এই ভিডিওটা একবার দেখে নিন। G20 समिट में शामिल सुपर पावर देशों को विश्व में आपसी साझेदारी और शांति से ही आगे बढ़ने का संदेश भारत ने दिया है। यही वजह है कि यूक्रेन युद्ध पर अमेरिका, जापान समेत कई देश अब वॉर नहीं बातचीत को हथियार बनाने पर जोर दे रहे हैं। एक पृथ्वी, एक परिवार, एक भविष्य के मंत्र और वसुधैव कुटुंबकम के बड़े संदेश के साथ ही भारत में G20 समिट का सफल समापन हो गया। বন্ধুরা আপনারা দেখলেন, এবং এই মুহূর্তে গাত্রদাহ হওয়া ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে মোদিজি 2024-এ আবারও আসবেন, কিন্তু মোদিজি আর কি কি প্ল্যান করেছেন 2024-এ ফেরত আসার জন্য পাওয়ারে, সেটা একটা নতুন ভিডিওতে কালকে আমরা আলোচনা করব যে হাউ মিস্টার নরেন্দ্র মোদি ইজ প্ল্যানিং টু উইন দি 2024 জেনারেল ইলেকশনস। ততক্ষণ সঙ্গে থাকুন, হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে। নমস্কার।